সমাজের নির্যাতিত, নিপীড়িত, অধিকার বঞ্চিত মানুষেরা যখন তাদের অধিকার আদায় করতে রাস্তায় নামে, সরকার তখন তাদের থামাতে একের পর এক প্রতিশ্রুতি দেয়। এরপর সময় কাটে, বছর পেরোয়, কিন্তু সেই প্রতিশ্রুতির কখনোই বাস্তবায়ন হয় না। আর সেই মানুষেরাই যখন আবারও তাদের অধিকার আদায়ের চেষ্টা করে, তখন তাদের থামাতে পুলিশ আসে, তাদের উপর নির্বিচারে গুলি চালানো হয়। আর এভাবেই যুগের পর যুগ ধরে রাষ্ট্রের নামে চলে নিঃশব্দ এক খুনের ইতিহাস। আর এই সত্য নিয়ে যেই আওয়াজ তোলার চেষ্টা করে, হয় তাকে গুম করা হয়, নয়তো খুন। আজ আমি আপনাদের এমন একটি বাস্তব ঘটনার গল্প শোনাবো, যেখানে একজন সৎ পুলিশ কনস্টেবল নিজেই সে অন্ধকার ইতিহাসের সাক্ষী হয়ে গিয়েছিল। কিন্তু সে কি এই অন্যায়ের পথটা ফাঁস করে সত্যটা উন্মোচন করতে পেরেছিল, নাকি তার সাথেও একই ঘটনা ঘটবে? তাই জানবো আজকের গল্পে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি কেরালার একটি সত্য ঘটনার উপর নির্মিত পলিটিক্যাল ক্রাইম থ্রিলার মুভি নারীভেট্টার কথা। 11 নভেম্বর 2003, কেরালার ভাল্লিয়রকাভু। সময়টা সকালবেলা। সিভিল পোশাকে দুজন পুলিশ সদস্য চলন্ত একটি বাসে এক ব্যক্তিকে খুঁজছে। যদিও তারা ওই ব্যক্তিকেই বাসে উঠতে দেখেছিল, তারপর লোকটি তাদের চোখ ফাঁকি দিয়ে বাস থেকে নেমে যাওয়ায় তারা আর খুঁজে পাচ্ছে না। তবে সামনের স্টপেজে নেমে একজন অটোচালককে ফটো দেখালে অটোচালক জানায় এই লোকটিকে সে 5 মিনিট আগেই জঙ্গলের দিকে যেতে দেখেছে। তাই শোনা মাত্রই ওই পুলিশ সদস্যরা তাদের সিনিয়র অফিসারকে কল করে জানিয়ে দেয়। সেও জানায় যে কোনো মূল্যে ওকে ধরতে হবে, ও যেন কোনোভাবে পালাতে না পারে। তাই সাথে সাথেই ওই পুলিশ সদস্যরা ওই ব্যক্তিকে ধরতে বেরিয়ে পড়ে। সিন চলে যায় সন্ধ্যায়। তারা মূলত ভার্গিস নামে এই লোকটিকে খুঁজছে। ভার্গিস একটি গরুর পিকআপে করে পালানোর চেষ্টা করছিল। তবে পুলিশ খবর পেয়ে ওই পিকআপটি আটকে দেয়। কিন্তু ভার্গিস ও পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশ সদস্যরা দেখে তার পিছু করে। একসময় ভার্গিসকে ঘিরেও ফেলে, কিন্তু ভার্গিসও ওই পুলিশ সদস্যদের সাথে ফাইট করে সেখান থেকে পালানোর সর্বোচ্চ চেষ্টা করছিল। তবে পুলিশ সদস্যরা পরিমাণে বেশি হওয়ার কারণে ভার্গিসকে তারা ধরে ফেলে। এর মধ্যে একজন ভার্গিসের মাথায় আঘাত করলে ভার্গিস বেহুশ হয়ে যায়। আর সাথে সাথে ভার্গিসের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে ভার্গিসকে একটি গোডাউনে নিয়ে যাওয়া হয়। কিন্তু কে এই ভার্গিস? সে কি এমন করেছে যে জন্য পুলিশ তাকে এভাবে ধরে নিয়ে এসেছে? জানতে হলে আমাদের এই ঘটনার পিছের গল্প জানতে হবে। কেরালার জঙ্গলে বসবাস করা এক উপজাতি গোষ্ঠী। সমাজে বসবাসরত অন্যরা যেখানে উন্নত জীবনযাপন করছে, সেখানে তারা তাদের মৌলিক চাহিদা থেকেও বঞ্চিত। নিজেদের নেই কোনো জমি, নেই থাকার জায়গা, কোনো রকমের ছাউনি তুলে তারা বসবাস করছে। আর জীবিকার জন্য ভালো কোনো ব্যবস্থাও নেই। জঙ্গলের গাছের ফল, ফুলের মধু বা মাছ ধরে তারা তাদের জীবিকা নির্বাহ করে। আবার কখনো কখনো জঙ্গলের আশেপাশের গ্রামে গিয়ে কাজও করে। নিচু জাতের যাযাবরের মতো জীবনযাপন করে বলে সমাজের অন্য লোকেরা তাদের অন্য চোখে দেখে। এমনকি সামান্য কিছুতেই তাদেরকে চুরির অপবাদ দিয়ে পুলিশেও দেওয়ার চেষ্টা করে। যেমনটা সাধারণ 2টা সুপারি কুড়িয়ে নেয় থাম্মি নামে এই লোকটাকে চুরির অপবাদ দিয়ে থানায় আনা হয়েছে। তবে পুলিশ তো সব কিছুই জানে, তাই পুলিশ থাম্মির নামে কেস ফাইল না করে নিজেরাই মিটিয়ে নেওয়ার চেষ্টা করে। যদিও থাম্মিদের মতো মানুষের পাশে দাঁড়ানোর কেউই নেই, তারপর শান্তি নামে এই নারী সার্বক্ষণিক এই উপজাতি গোষ্ঠীকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। কিভাবে তাদের অধিকার আদায় করতে হবে তাদেরকে সেগুলোও শেখাচ্ছে। সামনে বৃষ্টির সিজন, পরিবার সহ তাদেরকে বাঁচতে তাদের ভালো ঘর প্রয়োজন। কিন্তু সরকার বহুবার তাদের প্রতিশ্রুতি দিলেও তারা এখনও পর্যন্ত কোনো ঘর পায়নি, এমনকি বাড়ি নির্মাণের জমিও পায়নি। এজন্য তারা একটি বড়সড় প্রোটেস্ট করার প্ল্যান করছে। সিন প্রেজেন্টে। ভার্গিসের জ্ঞান ফিরেছে, এই জন্য কয়েকজন ভার্গিসকে মারধর করছে। অবশ্য আরেকজন বাধা দেয়, কারণ কিছুক্ষণের মধ্যেই তাদের বড় অফিসার আসবে, তাই ভার্গিসকে ততক্ষণ তাদের অক্ষত রাখতে হবে। তবে তাদের মধ্যে একজন ভার্গিসের ব্যাগ চেক করে কিছু ডকুমেন্টস পায়, আর ওই ডকুমেন্টস দেখা মাত্রই সবাই পুরো চমকে ওঠে। ভার্গিসের ফেসের ইমপ্রেশন দেখেও আমরা বুঝতে পারি ভার্গিস এমন কিছু করেছে যা তারা কল্পনাও করেনি। তাহলে কি এমন আছে ওই ডকুমেন্টসে, আর ভার্গিসের সাথে তাদের কি কানেকশন রয়েছে, সেটা জানতে আমাদের ভার্গিসের সম্পর্কে জানতে হবে। সিন চলে যায় পাস্টে। আমাদের ভার্গিস আর তার বন্ধু বিনয়কে দেখানো হয়। তারা দুজনই বেকার, তবে চাকরির জন্য তারা মাঝে মধ্যেই চাকরি প্রত্যাশীদের সাথে প্রোটেস্টে অংশগ্রহণ করে। আজ তারা সেখান থেকে বাড়ি ফিরছে। এখানে যাতায়াতের একমাত্র উপায় হচ্ছে নৌযান। এই জন্য দুজনে নৌকায় বসে বসে নিজেদের মধ্যে আলোচনা করছিল যে কিভাবে কি করলে তারা প্রোটেস্টে সফল হতে পারবে। ভার্গিসেরও যত সব উদ্ভট বুদ্ধি। এটা ভার্গিসদের বাড়ি। ভার্গিসের বাবা নেই, বাড়িতে শুধু ভার্গিস আর তার মা শাহানা থাকে।
এই যে মেয়েটিকে দেখছেন, ভার্গিসের গার্লফ্রেন্ড ন্যান্সি। ন্যান্সি একটি ব্যাংকে জব করে, এই জন্য প্রতিদিনই ন্যান্সি যখন তার ব্যাংকে যায়, ভার্গিসও ন্যান্সিকে এগিয়ে দিয়ে আসে। পুরো মুভিতে অপ্রয়োজনীয় অনেক কথাবার্তা আছে, মানে স্টোরিটাকে অনেক স্লোভাবে টানা হয়েছে। তাই আমি সেগুলোতে ফোকাস করে গল্পটাকে বেশি না টেনে আমি সংক্ষেপে আপনাদের বিষয়বস্তুগুলো বোঝানোর চেষ্টা করছি। একদিকে ভার্গিস চাকরির জন্য প্রোটেস্ট করে যাচ্ছে, অন্যদিকে ন্যান্সির বাবা তাকে বিয়ে দিতে পাত্র খুঁজছে। তবে ভার্গিস যে চাকরি পাচ্ছে না তা বলে ভুল হবে। আসলে ভার্গিস ছোট কোনো চাকরি করতে চাচ্ছে না, বড় কোনো চাকরি করার আশায় ছোট অনেক চাকরি পেলেও সেগুলো রিজেক্ট করে দিচ্ছে। রিসেন্টলি পুলিশ কনস্টেবলের বাছাইতেও সিলেক্ট হয়েছে, কিন্তু তার তো বড় কিছু চাই। এসআই এর র্যাঙ্কের নিচে সে জয়েন করবে না। যদিও ন্যান্সি বোঝানোর চেষ্টা করছে যে কনস্টেবলের জব খারাপ কি, পরে তো প্রমোশন পেয়ে এসআই হবেই, কিন্তু ভার্গিস তাতে ভূক্ষেপই করছে না। তার মনের মতো চাকরি হলেই সে করবে, হয় সচিবালয়ের চাকরি করবে, নয়তো এসআই র্যাঙ্কে। এদিকের ভার্গিসের মা এখনও কাপড় সেলাই করে তাদের সংসার চালায়। ইনি হচ্ছেন ভার্গিসের মামা বেনি। ভার্গিসদের 40 শতক জমি আছে, বেনি তার দেখাশোনা করে। কাল নতুন করে ওই জমিতে কলা গাছের চারা রোপণ করতে হবে, তাই বেনি ভার্গিসকে বলছিল, তোর যদি সময় থাকে কাল একটু খেতে আসিস। অবশ্য শাহানার কথা, কাকে তুই কি বলছিস, কালেক্টর সাহেব যাবে জমি চাষ করতে, ওর আশা ছেড়ে দিয়ে নিজের কাজ নিজেই কর। এরপর রাতের খাবার খেতে খেতে বেনি ভার্গিসকে বলছিল, 28 বছর বয়স হয়েছে, এখন কিছু তো একটা কর। ভার্গিসের কথা, আমি তো ভালো ভবিষ্যতের জন্যই চেষ্টা করছি, যেন তেন চাকরি তো আর করা যায় না, তাই না? মাও বুঝতে চাচ্ছে না। শাহানা তখন ভার্গিসের বাবার কথা বলে যে ওর বাবাও ছিল এমন, ভালো কিছুর আশা করে জীবনে কিছুই করতে পারেনি। তার কথা, অন্তত যদি চাষাবাদও করত তাও তাদের খেতে কিছু জমি থাকতো। যেমন বাবা তেমন হয়েছে তার ছেলে। সবাই যেখানে যার যার পরিবার নিয়ে চিন্তা করে, সেখানে ভার্গিস শুধু তার নিজের সন্তুষ্টি নিয়ে পড়ে আছে। আর এটা নিয়েই শাহানার মনে যত কষ্ট। সিন চলে যায় পরবর্তী দিন। ন্যান্সি অফিসে যাচ্ছিল। ভার্গিস তখন ন্যান্সির সাথে দেখা করে ন্যান্সির কাছে কিছু টাকা ধার চায়। এই জন্য ন্যান্সি তার ছোটবেলার একটি গোল্ডের চেইন ধরিয়ে দিয়ে বলে যে মা জানে এটা হারিয়ে গেছে, এটা নিয়ে যাও, বিক্রি করো বা বন্ধক রাখো, দয়া করে 2 মাসের মধ্যে আমার কাছে আর কোনো টাকা চাইতে আসবে না। এমন গার্লফ্রেন্ড পাওয়াটাও ভাগ্যের। আর ভার্গিস ন্যান্সির থেকে মাঝে মধ্যে টাকা নেয়, কিন্তু ওই টাকা দিয়ে সে বন্ধুদের সাথে বিড়ি ফুকে, নদীর পাড়ে বসে তাস খেলে, আরও কত কি। তারপর ন্যান্সির ভালোবাসার কোনো কমতি নেই। এভাবে তাদের ভালোবাসার গল্পটা ভালো মতোই চলছিল। তবে পরবর্তী ক্রিসমাসের রাতে ন্যান্সি আর ভার্গিস যখন একে অন্যকে কিস করছিল, তখনই ন্যান্সির বাবা সেটা দেখে ফেলে। আর পরবর্তী দিনই বেনি আর ভার্গিসকে তার মিলে ডাকে। ভার্গিসও স্বীকার করে নেয় যে তারা দুজন স্কুলে পড়ার সময় থেকেই একে অন্যকে ভালোবাসে, তারা বিয়েও করতে চায়। কিন্তু ন্যান্সির বাবার কথা, তুমি কি করো, তোমার তো কোনো চাকরি নেই। ভার্গিস বোঝায়, চাকরি যে পাচ্ছি না তা নয়, ভালো একটি চাকরির জন্য আমি ছোট কোনো চাকরিতে জয়েন করছি না, তারপর আমাদের একটু জমিও আছে। কিন্তু ন্যান্সির বাবা তার কথার মাধ্যমে স্পষ্ট বুঝিয়ে দেয় যে ন্যান্সি চাকরি করে বলেই সেই লোভে পড়ে ভার্গিস ন্যান্সিকে ফাঁসানোর চেষ্টা করছে। আবার ভার্গিসও বেকার, তাদের বাড়ির অবস্থা ভালো নয়। তাই ন্যান্সির বাবা খুবই ভদ্র ভাষায় ভার্গিসকে সাবধান করে দেয়। আর ভার্গিসের মাও সব কিছু জানার পর ভার্গিসকে বোঝায় যে এভাবে একটার পর একটা চাকরি ছেড়ে দিলে এভাবে সবাই তোকে অপমান করবে, আর বিয়ে যে করবি বউয়ের খরচ কোত্থেকে দিবি। ভার্গিসের কথা, ও নিজেই তো চাকরি করে, ওর খরচ কেন দিতে হবে। এরপর তারা বাড়িতে ফিরে দেখে ভার্গিসের একটি জব লেটার এসেছে। ভার্গিস খুলে বলে, এটা তো কনস্টেবলের চাকরি, আমি যাব না, সামনে সচিবালয়ের চাকরির পরীক্ষা আছে। তবে বেনি বোঝায়, দেখ ভার্গিস, কনস্টেবল চাকরি ছোট কিসের, আর তুই তো যে কোনো সময় চাকরি পরিবর্তন করতে পারবি। ভার্গিস বলে, মামা, পুলিশের যে ট্রেনিং, পড়ার তো সময়ই পাবো না। বেনিও বুঝতে পারছিল সে ভার্গিসকে বোঝাতে পারবে না, তাই বেনি শুধু ভার্গিসকে বলে, তোর মতো জ্ঞান বুদ্ধি হয়তো আমার নেই, কিন্তু তোর মধ্যে যদি বিন্দুমাত্র লজ্জাবোধ থেকে থাকে, তোর মাকে এভাবে আর কষ্ট দিস না, বলেই বেনি চলে যায়। আর এরপর ভার্গিস চার্চে গিয়ে ন্যান্সির সাথে দেখা করে। ভার্গিস ন্যান্সির কাছে জানতে চায়, তোমার পরিবার তো বলছে তারা বিয়েতে সম্মতি দিবে না, তোমার ডিসিশনটা কি? ন্যান্সিও স্পষ্ট করে বলে দেয়, তার পরিবারকে কষ্ট দিয়ে সে পালিয়ে বিয়ে করতে পারবে না। ন্যান্সির কথা, তুমি তো শুধু নিজের কথা ভাবো, নিজের মন মতো চাকরি করতে চাও, নিজের মন মতো জীবন কাটাতে চাও। একবারও কি আমার কথা ভেবেছ? এতগুলো বছর আমি কিভাবে ম্যানেজ করেছি, আমি কিসের ভিতর দিয়ে যাচ্ছি? ভার্গিস বলে ওঠে, কিন্তু তুমি তো কখনো আমাকে কিছু বলনি। ন্যান্সির কথা, সব কিছু মুখে বলতে হয় না, আমার কথা না হয় বাদই দাও, তোমার মায়ের কথা চিন্তা করো। এভাবে আমি আর প্রেশার নিতে পারছি না, আমাদের মনে হয় আমাদের একটা ব্রেক নেওয়া উচিত, তুমি সময় নাও।
ভালো করে ভেবেচিন্তে একটা চাকরি করো, তখন আমি সবাইকে ম্যানেজ করতে পারবো। আর ভেবো না আমি না চাইলে আমাকে কেউ বিয়ে দিতে পারবে না, আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো বলেই ন্যান্সি চলে যায়। আর ওই রাতে ভার্গিসের মা ভার্গিসকে কাঁদতে দেখে সব বুঝতে পারে আর ভার্গিসকে বলে, এত ভেবে নিজের উপর চাপ নিস না, কে তোর পাশে থাকলো কে থাকলো না এসব ভাবলে হবে না, তোকে তোর লক্ষ্যে এগিয়ে যেতে হবে। যখন তুই নিজের পায়ে দাঁড়াবি তখন যে চলে গেছে সেও তোর কাছে ফিরে আসবে। আর মায়ের এই কথার পরই ভার্গিস কনস্টেবলের চাকরিতে যোগদান করে। সিন চলে যায় এর কয়েক মাস পর। ভার্গিস ট্রেনিং শেষ করে সদ্য ফোর্সে যোগদান করেছে আর আজ তার একটি রাইট কন্ট্রোল ডিউটিতে এসেছে। একজন সিনিয়র কনস্টেবল প্রোটেস্টকারীদের সেখান থেকে সরানোর চেষ্টা করছিল। এদের মধ্যে একজন নিচে বসে আছে, তাই সে ওই ব্যক্তিকে ওঠানোর চেষ্টা করলে সে কিছুতেই উঠছিল না। এই জন্য সে ভার্গিসকে ডেকে ওই ব্যক্তিকে সরাতে বলে। আর ভার্গিস যখন ওই ব্যক্তিকে সরাতে যায় ওই ব্যক্তিটি ভার্গিসের উপর রেগে ভার্গিসের উপর আক্রমণ করার চেষ্টা করে। ভার্গিসেরও মাথা গরম, তাই ভার্গিস ওই ব্যক্তিকে মারধর করতে শুরু করে। আর এ কারণে প্রোটেস্টকারীরা আরও উত্তেজিত হয়ে যাচ্ছিল। ঠিক তখনই এক ইন্সপেক্টর এসে ভার্গিসকে সেখান থেকে দূরে নিয়ে যায়। তার কথা, বাবার বয়সে একজন লোককে এভাবে মারধর করছো, তোমার জন্য সিচুয়েশন হাতের বাইরে চলে যাচ্ছে। ঠিক তখনই বশির নামে এক সিনিয়র কনস্টেবল এসে ওই ইন্সপেক্টরকে বোঝায়, স্যার ও নতুন ব্যাচের রিক্রুট, এখনও ভালো করে সব শিখেনি, আর সবার সামনে এমন করলে মানসম্মান থাকবে না। এই জন্য ইন্সপেক্টর ভার্গিসকে ওয়ার্নিং দিয়ে চলে যায়। সিন চলে যায় রাতে আর্মড রিজার্ভ ক্যাম্প কোট্টায়াম। ভার্গিসরা সবাই এখানেই থাকে। ভার্গিস চাকরি ঠিকই করছে, তবে এখনও সচিবালয়ের ওই চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছে, কারণ সামনে সচিবালয়ের চাকরির পরীক্ষা আছে। ভার্গিস আর বশিরের বেডও পাশাপাশি। ভার্গিস বশিরকে বলছিল ভার্গিস এই চাকরিটা করতে চায় না, যে কোনো মূল্যে সামনের সচিবালয়ের ওই চাকরির পরীক্ষাটা পাশ করতে পারলে সে এখান থেকে চলে যাবে। এদিকে ভার্গিসের মাথা গরম। এই জন্য বশির ভার্গিসকে তার নিজের সম্পর্কে একটি গল্প শোনায়। আর বশিরের কথা আমরা এটাও জানতে পারি, বশিরের বাবা ছিল একজন হেড কনস্টেবল, আর সে ছিল খুবই রাগী। থানাতেও যেমন রাগী ছিল, বাড়িতেও তেমনটা। বশিরের বাবা হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল, আর ওই সময় বশির ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে। বশিরের বাড়িতে 3টি বোন আছে। বাবাই ছিল সংসারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি। যদিও ছোটবেলা থেকে বশির এই পুলিশ ডিপার্টমেন্ট বা ইউনিফর্মধারী লোকদেরকে পছন্দ করতো না, তারপর বাধ্য হয়ে তাকে পুলিশ কনস্টেবল হিসেবে যোগদান করতে হয়েছিল। সিন চলে যায় পরদিন সকালে। সবাই সকালে নাস্তা করছিল। ভার্গিস যেহেতু এখানে নতুন, তাই এখানের পুরাতন যে সদস্যরা রয়েছে তারা ভার্গিসকে একটু অন্য চোখে দেখে, আর এটাই স্বাভাবিক। ডিপার্টমেন্টে যখন নতুন রিক্রুট আসে তখন সিনিয়র যারা থাকে তখন নতুন রিক্রুটকে তারা একটু তাং করে, মানে এটা করায় সেটা করায়, তাদেরকে একটু খাটানোর চেষ্টা করে। আবার বশিরের মতো অনেক সিনিয়ররাও আছে যারা ভার্গিসের মতো ছেলেদেরকে প্রোটেক্ট করে। বশিরও এখানে তেমনটাই করছে। এর মধ্যে দুজন পুলিশ কর্মকর্তা এসে বশিরকে জানায়, যত দ্রুত সম্ভব সবাইকে রেডি করো, ওয়ারেনার ফরেস্টে ইমার্জেন্সি ডিপ্লয়মেন্ট আছে। ওখানের এক উপজাতি গোষ্ঠী রিজার্ভ ফরেস্ট দখল করে তার সেলফ গভর্ন জোন হিসেবে দাবি করছে। সিচুয়েশন আউট অফ কন্ট্রোল, তাই খুব দ্রুতই তাদেরকে সেখানে ডিপ্লয় করতে হবে। এই জন্য এই ক্যাম্প থেকে 35 জনের একটি তালিকা করা হয়, আর ভার্গিসের নাম তালিকার প্রথমেই। কিন্তু ভার্গিস বশিরকে অনুরোধ করছিল, আমাকে না নিয়ে আমাকে ক্যাম্পে রেখে যান, তাহলে আমি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবো। বশিরের কথা হরিদাস স্যার নিজে লিস্ট করেছে, এখানে আমার কিছু করার নেই, আর ওই জায়গাটা খুবই ভালো। কিন্তু তারপরও ভার্গিস নিজের নাম কাটানোর জন্য হরিদাসের সাথে কথা বলে, আর হরিদাস ভার্গিসকে সোজা বলে দেয়, তুমি যদি যেতে না চাও রিজাইন দিয়ে চলে যেতে পারো। তা বাধ্য হয়ে ভার্গিসকেও যেতে হয়। তবে যাওয়ার সময় বশির লক্ষ্য করে ভার্গিসের মনটা খারাপ। এই জন্য বশির ভার্গিসকে বোঝানোর চেষ্টা করে, অল্প কয়েকদিনের ব্যাপারই তো, তারপর এসে প্রস্তুতি নিতে পারবে। আর জায়গাটা খুবই ভালো জায়গা, ওখানে কিছু দর্শনীয় জায়গাও আছে। কাজ শেষ করে আসার সময় আমরা ওই জায়গাগুলো দেখে আসব। এরপর রাত নাগাদ তারা ওই জায়গায় পৌঁছে যায়। আর আমরাও দেখতে পাই এই সেই উপজাতি গোষ্ঠী যাদেরকে আমরা প্রথমে দেখেছিলাম। মানে তারা যে একটি বড় ধরনের প্রোটেস্টের কথা বলছিল, তারা মূলত এই প্রোটেস্টের কথাই বলেছিল। তারা একটি নির্দিষ্ট এরিয়ায় বেড়া দিয়ে ওই জায়গাটা নিজেদের দাবি করছে, আর পুলিশ তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করার চেষ্টাই করছে। বশিররা আসা মাত্রই এখানে ক্যাম্প ইনচার্জের কাছে যোগদান করে, আর এর মধ্যেই ডিআইজি রঘুরাম আসে। আর ডিআইজি রঘুরামের কথা মতো এখানে সবকিছু পরিচালিত হচ্ছে। আর ওই থাম্মি নামে ছেলেটি এই উপজাতি গোষ্ঠীর সামনে থেকে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। রঘুরাম এসে থাম্মির সাথে কথা বললে থাম্মি অভিযোগ করে পুলিশ সদস্যরা তাদের বেড়া ভেঙেছে। এই জন্য রঘুরাম বলে, তোমাদের বেড়া আমরা তৈরি করে দিব, তাহলে তো মিটে গেল। রঘুরাম এখানের পুলিশ কর্মকর্তাদের ডেকে তাদেরও বলে দেয় তাদের পক্ষ থেকে প্রোটেস্টকারীদের যেন কোনো সমস্যা তৈরি করা না হয়। জায়গাটি খুবই সেন্সিটিভ, তাই এই জায়গার সিরিয়াসনেস যে বুঝবে না বা অর্ডার ফলো করতে চাইবে না,
এমন লোক এখানে রাখা যাবে না। সিন চলে যায় পরবর্তী দিন। বাইরে থেকে যে পুলিশ সদস্যদেরকে অতিরিক্ত আনা হয়েছে সবাই এখানে তাঁবু গেড়ে তাদের থাকার ব্যবস্থা করছে। ধাপে ধাপে ডিউটি চলছে। আবার কয়েকজন ভাঙা বেড়াটা মেরামত করছে। এখানে তাদের কথা আমরা এটাও জানতে পারি, এই উপজাতি গোষ্ঠী আগেও আন্দোলন করেছিল। তখন মুখ্যমন্ত্রী নিজে এসে তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। এই জন্যই তারা আবারও আন্দোলন করতে এসেছে। এর মধ্যে ভার্গিস লক্ষ্য করে শান্তি উপজাতি গোষ্ঠীর সব লোকজনকে একত্র করে তাদের সাথে কথা বলছে। আবার থাম্মির কুকুরটি ভার্গিসকে দেখে ভুগছিল। তখনই থাম্মি শীষ দেওয়া মাত্রই কুকুরটি থাম্মির কাছে চলে যায়। আর ভার্গিসও থাম্মিকে দেখে মনে পড়ে গতকাল রাতে থাম্মি সবার সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল। এদিকে এই উপজাতি গোষ্ঠী গত 36 দিন যাবৎ এখানে প্রোটেস্ট করছে। খাবারের জন্য ঘরে চাল ডাল কিছুই নেই। তারপর ছোট বাচ্চা বুড়ো সবাইকে নিয়ে তারা তাদের অধিকার আদায় করার জন্য এখানে প্রোটেস্ট করেই যাচ্ছে। তারাও ভয় পাচ্ছে অভুক্ত থেকে কতদিন এভাবে তারা পার করবে, কারণ এতদিন পার হয়ে যাওয়ার পরও সরকার তো তাদের দাবি মানছে না। শান্তি সবাইকে এটাও বোঝায় যে আমরা এতদিন যাবৎ এখানে কষ্ট করছি, এখন যদি আমরা পিছে ফিরে যাই তাহলে আমাদের এতদিনের কষ্ট বৃথা যাবে। তাই কোনোভাবে আমাদের পিছপা হওয়া যাবে না। দাবি আদায় করা পর্যন্ত আমাদের লড়ে যেতে হবে। অবশ্যই সমস্যার সমাধান করতে, মানে এই উপজাতি গোষ্ঠীর সাথে কথা বলতে আগামীকাল মুখ্যমন্ত্রী এখানে আসবে। তাই ততক্ষণ পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। এদিকে ভার্গিস ওই বেড়ার পাশে দাঁড়িয়ে ডিউটি করছিল। তখনই ওই কুকুরটা এগিয়ে আসায় ভার্গিস একটি পাথর তুলে কুকুরটার গায়ে নিক্ষেপ করলে কুকুরটা ভার্গিসের দিকে তেড়ে আসে। আর ভার্গিসও লাঠি নিয়ে কুকুরটিকে মারতে যাচ্ছিল। এই জন্য কুকুরটা ভয় পেয়ে বেড়ার ওই পাশে চলে যায়। যদিও পুলিশের কোনো সদস্যরই প্রোটেস্টকারীদের এরিয়ার মধ্যে ঢোকার পারমিশন নেই, তারপরও ভার্গিস সেখানে ঢুকে কুকুরটিকে মারতে চেষ্টা করছিল। আর এটা দেখে থাম্মি তার কুকুরকে বাঁচাতে ভার্গিসকে বাধা দেওয়ার চেষ্টা করলে ভার্গিস আর থাম্মির মধ্যে হাতাহাতি বেঁধে যায়। এটা দেখে একদিকে উপজাতি গোষ্ঠীর লোকেরাও আসে, আর অন্যদিকে পুলিশ সদস্যরা এসে ভার্গিসকে সেখান থেকে বের করে নিয়ে যায়। খবর পেয়ে রঘুনাথ এসেছে। রঘুনাথ ভার্গিসকে বলে, যতক্ষণ পর্যন্ত প্রোটেস্টকারীরা ল অ্যান্ড অর্ডার ভায়োলেট না করছে ততক্ষণ পর্যন্ত আমাদের কারোর ওপাশে গিয়ে ওদের উপর আক্রমণ করার কোনো অধিকারই নেই। নিজে থেকে হিরো সাজার চেষ্টা করো না। যতটুকু বলা হয়েছে ততটুকু দায়িত্ব পালন করো। রঘুনাথ চলে গেলে বশিরও ভার্গিসকে বোঝানোর চেষ্টা করে, তুই কেন বারবার ঝামেলার মধ্যে জড়াস? এটা একটা সেন্সিটিভ এরিয়া, ভেবেচিন্তে কাজ করা উচিত। এখান থেকে সিন চলে আসে প্রেজেন্টে। পুলিশের একজন বড় কর্মকর্তা ভার্গিসকে একটি রাইফেল দেখিয়ে বলে, আমরা এই রাইফেলের ব্যালিস্টিক রিপোর্ট পেয়েছি। ওখানে যে গুলি বর্ষণ করা হয়েছিল এই রাইফেল থেকে গুলি করা হয়েছে। আর ওই রাইফেলটি দেখা মাত্রই ভার্গিস বলে, এটা আমারই রাইফেল। আর এখানে আমাদের এটাও দেখানো হয় এই রাইফেল থেকেই ওই উপজাতি গোষ্ঠীর লোকেদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছিল। পুলিশের ওই কর্মকর্তা ভার্গিসকে বলে, তার মানে তুমিই খুনি। কিন্তু ভার্গিসের কথা, খুনি শুধু আমি একা নই। পুলিশের ওই কর্মকর্তা আগে থেকে তৈরি করা একটি কনফেশন লেটার দিয়ে ভার্গিসকে সিগনেচার করতে বলে। কিন্তু ভার্গিস ওই কনফেশন লেটার পড়ার পর একটানে ছিঁড়ে ফেলে বলে, আমার কনফেশনের পর এই কেস কোর্টে যাবে না। আর বলা মাত্রই ওই কর্মকর্তা ভার্গিসের বুকে লাথি দিয়ে ভার্গিসকে ফেলে দেয়। সিন চলে যায় পাস্টে। সারাদিনের ডিউটি শেষ করে ভার্গিসরা আড্ডা দিচ্ছে। তারাও ভাবছে কবে এই ঝামেলার সমাধান হবে আর তারা নিজ ক্যাম্পে ফিরতে পারবে। এরপর ঘুমাতে গিয়ে ভার্গিস বশিরকে বলছিল, আমার বাড়ির কথা খুব মনে পড়ছে। আপনার বউ বাচ্চার কথা মনে পড়ে না? বশির জানায় তার একটি মেয়ে আছে, 6th গ্রেডে পড়ে। সাথে ভার্গিসকেও বলে, তোমার এখন বিয়ে করে সংসার পাতা উচিত। বিয়ের পর সব কিছু পরিবর্তন হয়ে যাবে। কথা বলতে বলতেই তারা ঘুমিয়ে পড়ে। আর পরদিন সকাল হতেই সরকার পক্ষ থেকে একজন মন্ত্রী উপজাতিদের সাথে কথা বলতে আসে। তারা তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আমরা তো তোমাদেরকে কথা দিয়েছি, বাস্তবায়ন করতে সময় লাগবে। শান্তিদের কথা আর কত সময় দিব? আমাদের থাকার জায়গা নেই, কেউ আমাদের কাজে নেয় না, খাবার নেই, টাকা নেই, আমরা কিভাবে বাঁচব? মন্ত্রী বলে, দরকার হলে সরকার তোমাদের বাড়িতে খাবার পৌঁছে দিবে। শান্তির কথা আমাদের তো বাড়িই নেই, তাই শান্তিরা জমি বা বাড়ি না পাওয়া পর্যন্ত এই প্রোটেস্ট বন্ধ করবে না বলে সেখান থেকে চলে যায়। সিন রাতে উপজাতিরা তাদের একটু উৎসব উদযাপন করছে। একদিকে সবাই যখন উৎসব দেখতে ব্যস্ত, এই সুযোগে রঘুরামের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য উপজাতিদের খাবার পানির স্থানে তাদের উচ্ছিষ্ট খাবারের আবর্জনা ফেলে আসে। অবশ্য ভার্গিস বিষয়টি দেখে ফেলে, আর উপজাতিরা পানি আনতে গিয়ে দেখা মাত্রই রঘুরামকে এজন্য দায়ী করছিল। তারা স্পষ্টই বুঝতে পারছে তাদেরকে সরানোর জন্য চক্রান্ত করা হচ্ছে। কিন্তু রঘুরাম পুরোই অস্বীকার করছে, সাথে সাবধান করতেও বলে দেয়, আমরা যদি তোমাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই সেটা তোমাদের জন্য ভালো হবে না। এদিকে আবার ভার্গিস বশিরকে বিষয়টি বলে দেয়
বশির রঘুরামকে বলেই বসে, ওদের খাবার পানি নষ্ট করাটা একদমই উচিত হয়নি। সিন চলে যায় সকালে। সকাল হতেই ইন্টারনাল সিকিউরিটির এনশিওর করা হাস টিমের সদস্যরা আসে। আর এরপরই জানা যায়, গোপন সূত্রে তাদের কাছে তথ্য এসেছে উপজাতিদের এই প্রোটেস্ট একটা চক্রান্ত। এর পিছনে নেতৃত্ব দিচ্ছে জঙ্গি সংগঠন। তাই ওই জঙ্গিদের ধরতেই হাস টিমের সদস্যরা এসেছে। তারা ধারণা করছে ওই জঙ্গিরা উপজাতিদের ব্যবহার করছে, তবে তাদের মধ্য থেকে নয়, দূর থেকে তাদেরকে পর্যবেক্ষণ করছে। তাই 2 জন করে পুলিশ সদস্য আর 2 জন করে হাস টিমের সদস্য নিয়ে একটি করে টিম গঠন করে ওই জঙ্গিদের ধরতে জঙ্গলের মধ্যে পাঠানো হয়। তবে জঙ্গল বিস্তৃত জায়গা, এজন্য প্রতি 4 জনের টিম থেকে 1 জন পুলিশ সদস্য, 1 জন হাস টিমের সদস্য করে 2 জন করে আরও একটি টিম করে তারা খোঁজার সিদ্ধান্ত নেয়। বশির তখন ভার্গিসকে বলে, তুমি তো ভালো হিন্দি জানো না, তুমি তামিল কথা বলা ওনার সাথে যাও, আর আমি হিন্দি ভাষা জানা ওনার সাথে যাচ্ছি। এই কথার উপর বশির আর ভার্গিস আলাদা আলাদা ব্যক্তির সাথে জঙ্গলের গভীরে গিয়ে তল্লাশি শুরু করে। ভার্গিসদের টিম তল্লাশি করতে করতে জঙ্গলের মধ্যে একটি ঘর দেখতে পায়, আর সেখানে থাকা বস্তা চেক করে দেখা যায় এগুলো খাদ্যশস্য। জঙ্গিদের কোনো চিহ্ন নেই। তাই ভার্গিস ওয়াকিটকিতে বেস ক্যাম্পে জানিয়ে দেয়, আর সন্ধ্যার পর ক্যাম্পেও ফিরে আসে। তবে ঘুমাতে গিয়ে লক্ষ্য করে বশির এখনও আসেনি। পরবর্তী দিন সকাল হতে ভার্গিস জানতে পারে যারা যারা জঙ্গলে গিয়েছিল সবাই ফিরেছে, শুধুমাত্র বশিরের টিমটি ফিরেনি। আবার বশিরের ওয়াকিটকি ডিসকানেক্ট দেখাচ্ছে, তার ওয়াকিটকি সিগন্যালও পাওয়া যাচ্ছে না। আর অপারেটর রুম থেকে এই তথ্য নিয়ে ভার্গিস রঘুরামকে বিষয়টি জানায়। রঘুরামের কথা, ওরা কোনো ছোট বাচ্চা নয়, ওরা সৈনিক, দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স আছে, সময় মতো ফিরে আসবে। আর রঘুরামের মাথার উপর এখন অনেক প্রেশার, সাধারণ এই বিষয় নিয়ে মাথা ঘামানোর সময় তার নেই। এই জন্য রঘুরাম এই বিষয়টিকে অ্যাভয়েড করার চেষ্টা করছে। রঘুরাম ভার্গিসকে বলে, ওরা ফিরে আসবে, তোমার ভাবতে হবে না, তুমি গিয়ে উপজাতিদের উপর নজর রাখো, ওদের গতিবিধি পর্যবেক্ষণ করো। এই জন্য ভার্গিস সীমানার কাছে এসে উপজাতিদের উপর নজর রাখছিল। এদিকে আমাদের ওই বাচ্চা মেয়েটিকে দেখানো হয়। ওই বাচ্চা মেয়েটির হাতে কিছু থাকায় অন্য বাচ্চারা ওই জিনিসটা নেয়ার চেষ্টা করছে। তবে বাচ্চাদের ঝামেলা দেখে থাম্মি এসে পড়ায় অন্য বাচ্চারা চলে যায়। আর এরপর ওই বাচ্চার হাতে একটি ওয়াকিটকি সেট দেখা যায়। বাচ্চাটি ওই ওয়াকিটকি সেট দিয়ে খেলা করছিল। আর ভার্গিস এটা দেখা মাত্রই দ্রুত রঘুরামকে বিষয়টি জানায় যে উপজাতিদের কাছে একটি ওয়াকিটকি সেট দেখা গেছে। ভার্গিস এটাও জানায় তার থাম্মির উপর সন্দেহ হচ্ছে। এই জন্য রঘুরাম ভার্গিসকে বলে, তুমি থাম্মিকে ধরে নিয়ে আসো, তবে বিষয়টা যেন কেউ জানতে না পারে। এই জন্য ভার্গিস খুব কৌশলে ওই বাচ্চা মেয়েটিকে আপেলের লোভ দেখিয়ে সীমানার দিকে নিয়ে আসছিল। আর থাম্মি বিষয়টা টের পেয়ে বাচ্চা মেয়েটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ভার্গিস আর থাম্মির মধ্যে ফাইট শুরু হয়। এক পর্যায়ে ভার্গিস থাম্মিকে আঘাত করে থাম্মিকে বেঁধে ক্যাম্পে নিয়ে আসে। আর এরপর শুরু হয় ভয়ানক টর্চার। থাম্মির কাছে বারবারই জানতে চাওয়া হচ্ছে তাদের সাথে যে জঙ্গি সংগঠন আছে তারা কোথায় আছে, আর বশিরে বা কোথায়। কিন্তু থাম্মি বারবার বলে যাচ্ছে, আমি এসব কিছুই জানি না। কে শোনে কার কথা? পুলিশ সদস্য এবং হাস টিমের সদস্যরা থাম্মিকে ইচ্ছামতো মারধর করে। একসময় রঘুরাম বলে, ওকে যেভাবে নিয়ে এসেছ চুপি চুপি ওভাবে রেখে আসো। এই জন্য থাম্মিকে সীমানার ওই পাশে রেখে আসা হয়। আর এর পরবর্তী দিনই বশিরের সাথে যাওয়া হাস টিমের সদস্য দায়াকে জঙ্গল থেকে আহত অবস্থায় উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা হয়। দয়াকে দেখে ভার্গিস বারবারই জানতে চাচ্ছে বশির কোথায়, কিন্তু কেউই বশিরের কথা কিছু বলতে পারছে না। অবশ্য রঘুরাম এজন্য প্রোটেস্টকারীদের দায়ী করছে। মানে রঘুরামের কথা, প্রোটেস্টকারীরা হয়তোবা তাদের উপর আক্রমণ করেছে, কিন্তু সরকারের নির্দেশ রয়েছে প্রোটেস্টকারীদের উপর কোনোরকম কোনো অ্যাকশন নেওয়া যাবে না। আবার বশির এখন মিসিং, এই জন্য বশিরকে খুঁজতে পুলিশের একটি টিমকে জঙ্গলে পাঠানো হচ্ছে। রঘুরাম ভার্গিসকে বলে, তুমি চাইলে ওই টিমের সাথে যেতে পারো। এই জন্য ভার্গিস ওই টিমের সাথে জঙ্গলে যায়। আর গতদিন যেখান থেকে তারা 2টি ভাগে বিভক্ত হয়েছিল, ভার্গিস ওই টিমকে সেই ডিরেকশন অনুযায়ী নিয়ে যায়। আর এদিকে রঘুরাম প্রেসকে জানায় প্রোটেস্টকারীদের মধ্যে কিছু তেলুগু ভাষী আছে। রঘুরামদের ধারণা তারা হয়তোবা জঙ্গি সংগঠনের সদস্য, আর তারা সরকারের সাথে বার্গেন করতে হয়তোবা বশিরকে আটকে রেখেছে। অন্যদিকে পুলিশের টিম জঙ্গলের গভীরে পৌঁছে গেছে, কিন্তু তারা বশিরের কোনো চিহ্নই পাচ্ছে না। তবে ভার্গিস আরও গভীরে গিয়েই বশিরের মাথার ক্যাপ দেখতে পায়। আর সেই ডিরেকশন মতো এগিয়ে গিয়ে দেখে ঝর্ণা থেকে নেমে আসা জলাশয়ের মধ্যেই বশিরকে একটি চেয়ারের সাথে বেঁধে রাখা হচ্ছে। তবে এখানে শুধু বশিরের নিথর দেহটি পড়ে আছে, দেহের প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে। বশিরের বডিটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা হয়। যথাযথ সম্মান প্রদর্শন করে বশিরের বডিকে তার বাড়িতে পাঠানো হয়। ভার্গিসের এখনও বশিরের সেই কথাগুলো মনে পড়ছে, কারণ বশির সবসময় ভার্গিসের পাশে থেকে ভার্গিসকে সাপোর্ট করেছে, তার মধ্যে সাহস জোগানোর চেষ্টা করেছে। আজ সেই বশিরই তার পাশে নেই।
আর রাত হতেই সরকারের সেই মন্ত্রী আবার উপজাতিদের ডেকে তাদের সাথে কথা বলে, কারণ বশিরের মৃত্যুর জন্য সরকার তাদেরকে দায়ী করছে। এজন্য ওই মন্ত্রী শান্তিদেরকে বলেই দেয়, তোমাদেরকে আজ রাত পর্যন্ত সময় দিচ্ছি, যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও। তোমরা যেটা ঘটিয়েছ সরকারের থেকে আর কোনো আশা করো না। শান্তির কথা, পুলিশের মৃত্যুর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আর আমরা আমাদের ন্যায্য পাওনা আদায় করতে এখানে প্রোটেস্ট করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের জমি না পাচ্ছি আমরা এখান থেকে এক চুলো নড়ব না। আমাদের ভয় দেখে কোনো লাভ নেই, মরতে হয় এখানে মরব। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হচ্ছে ততদিন পর্যন্ত এই প্রোটেস্ট চলবেই বলে শান্তিরা চলে যায়। তবে শান্তিরা বুঝতে পারছে সরকার কিছু একটা প্ল্যান করছে। আবার এত দূর আসার পর তারা যদি প্রোটেস্ট বন্ধ করে দেয় তাহলে তাদের এতদিনের কষ্ট সবই বিফলে যাবে। তারা কখনোই তাদের কাঙ্ক্ষিত জমি পাবে না। এই জন্য যে কোনো কিছুর মূল্যে যা কিছুই হোক না কেন তারা প্রোটেস্ট চালিয়ে যাবে। এদিকে সরকারের পক্ষ হতে পুলিশের উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, যত দ্রুত সম্ভব প্রোটেস্টকারীদের এখান থেকে সরাতে হবে। এই জন্য রঘুরামের হাতেও কোনো অপশন নেই, তাকে এখন প্রেশার ক্রিয়েট করতে হবে। আবার ভার্গিস এসে রঘুরামের কাছে জানতে চাচ্ছিল বশিরকে কে মেরেছে। রঘুরাম বলে জঙ্গি সংগঠনের লোকেরা, তবে তারা উপজাতি গোত্রের কথা মতোই কাজটি করেছে। ভার্গিসের কথা, স্যার অ্যাটলিস্ট বশির স্যারের খুনের তদন্ত তো করতে হবে, তার খুনিকে ধরতে হবে। কিন্তু রঘুরাম বোঝানোর চেষ্টা করে এখন যে পরিস্থিতি, এমন পরিস্থিতিতে তাদেরকে আগে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে, কারণ এখানে একটা ভুল সিদ্ধান্ত বা একটা ভুল পদক্ষেপ অন্য আরেকজন পুলিশ সদস্যের মৃত্যুর কারণ হতে পারে। আবার সরকারের পক্ষ থেকেও তাদের উপর প্রেশার ক্রিয়েট করা যথেষ্ট প্রেশার দেওয়া হচ্ছে। তাই রঘুরামকে আগে এই প্রোটেস্টকারীদের এখান থেকে সরাতে হবে। এরপর সবকিছু ঠান্ডা হলেই রঘুরাম বশিরের খুনের তদন্ত করবে। এই জন্য রঘুরাম ভার্গিসকে বলে, তুমি আগে রায়টে অংশ নাও, এরপর আমরা দেখব। এরপর সকল পুলিশ সদস্যরা রায়ট গিয়ার নিয়ে প্রোটেস্টকারীদের ওখানে চলে যায়। আর এদিকে ভার্গিস তাদের সাথে যোগদান না করে হাস্টিমের অসুস্থ দায়ের কাছে যায় আর জানতে চায় আপনার উপর কে অ্যাটাক করেছিল, জঙ্গিদের লোক না আদিবাসীদের লোক? বশির স্যারের খুন কে করেছে? দয়া বারবার বলছে, তুমি আমার কাছে কেন জানতে চাইছ? এখানে কেন এসেছ? তুমি এখান থেকে চলে যাও। তখনই ভার্গিস দয়ার ছুরিটি বের করে দেখিয়ে বলে, বশির স্যারের বডির পাশে এই ছুরিটি আমি পেয়েছি, ওখানে কি হয়েছিল সত্যিটা বলুন। ঠিক তখনই দয়া ওই ছুরিটি নিয়ে ভার্গিসের উপর আক্রমণ করে। আর এরপরে আমাদের দেখানো হয় জঙ্গলে আসলে বশিরের সাথে কি হয়েছিল। বশির মূলত দয়ার আগে আগে হাঁটছিল, হঠাৎ করে দয়া পিছের থেকে গায়েব হয়ে যায়। আর বশির যখন দয়াকে খুঁজছিল তখনই আচমকা দয়া বশির উপর হামলা করে। আর দয়া যেহেতু কমান্ডোর সদস্য, খুব কৌশলে একদম চাপা মার দিয়ে বশিরকে খুন করেছিল। আর খুনের পর বশিরের বডিটি ওই জায়গায় নিয়ে বেঁধে রেখে এসেছিল। এদিকে দয়া ভার্গিসকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করছে। তবে ভার্গিসও পাশে থেকে কিছু একটা নিয়ে দয়ার মাথায় আঘাত করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ভার্গিস সোজা রঘুরামের কাছে যায়। রঘুরাম বুঝতে পারছিল ভার্গিস কিছু একটা বলতে চাইছে, তাই রঘুরাম ভার্গিসকে একটি প্রিজন ভ্যানের মধ্যে নিয়ে যায়। ভার্গিসের থেকে সবকিছু শোনার পর রঘুরাম বিশ্বাসই করতে পারছিল না দয়া এই কাজটি করতে পারে। ভার্গিস বারবার বলছে, স্যার ওকে অ্যারেস্ট করতে হবে, ওর বিরুদ্ধে সকল প্রমাণ আছে। তবে ঠিক এরপরই হাস্ট গ্রুপের অন্য সদস্যরা এসে পড়ে। ভার্গিসে স্পষ্টই বুঝতে পারে রঘুরামে এই প্ল্যানের মূল মাস্টার মাইন্ড, আর রঘুরামের কথা মতোই বশিরকে খুন করানো হয়েছে। তবে রঘুরাম বলে এক্স্যাক্টলি বশিরকে মারার কোনো প্ল্যান ছিল না, একজন পুলিশ সদস্যর মারা যাওয়ার প্রয়োজন ছিল। মূলত এই প্রোটেস্ট যতদিন চলবে ততই সরকারের ইমেজ নষ্ট হবে। এই জন্য সরকার পুলিশের উপর প্রেশার ক্রিয়েট করছে, আর সেই প্রেশারের জন্যই প্রোটেস্ট বন্ধ করতে রঘুরাম এই প্ল্যানটি সাজিয়েছে। তবে রঘুরামের যে প্ল্যান ছিল তাতে ভার্গিসের মরার কথা, কিন্তু বশির ওই সময় ভার্গিসকে অন্য ব্যক্তির সাথে পাঠিয়ে নিজে দয়ের সাথে যাওয়ায় বশিরের মরতে হয়েছে। রঘুরাম বলে, তোমার কপাল ভালো, তবে এখন হিরোগিরি বন্ধ করো। কিন্তু ভার্গিস কিছুতে এটা মেনে নিতে চাচ্ছে না। এই জন্য রঘুরাম বলে, একজন পুলিশ সদস্যকে খুন করা হচ্ছে, আরেকজনকে মারলেও সমস্যা নেই, কারণ এখন সম্পূর্ণ দোষটাই জঙ্গি সংগঠনের সদস্য আর আদিবাসীদের উপরেই যাবে। তাই তোমাকে যে কাজ দেয়া হয়েছে সেটাই করো বলে রঘুরাম পেরিয়ে যায়। সিং চলে আসে প্রেজেন্টে। রঘুরাম এসেছে। রঘুরাম এসে ভার্গিসকে বলে, দেখো ভার্গিস, এই যুদ্ধ তুমি জিততে পারবে না, শুধু শুধু যুদ্ধ করে লাভ নেই। কিন্তু ভার্গিসের কথা, আমি লড়াই করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। রঘুরাম বলে, আমি তোমার নামে থাম্মির মার্ডার কেস ফাইল করছি। আমি বলবো আমার অর্ডার ছিল কোমরের নিচে গুলি করার, কিন্তু তুমি সেটা না শুনে তুমি থাম্মির বুকে গুলি করেছ। আমার কাছে আই উইটনেসও আছে। ভার্গিস মুচকি হেসে বলে, আপনি কেস ফাইল করলেন, আবার আপনি উইটনেসের নাম বলছেন? রঘুরামের কথা, তোমার হাতে আর কোনো অপশন নেই, তুমি কখনোই বাঁচতে পারবে না। আর এখান থেকে সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। ঠিক সেই ঘটনার দিন রঘুরাম বের হয়ে যাওয়া মাত্রই হাস্টিমের কোনো এক সদস্য
ভার্গিসের মাথায় আঘাত করে ভার্গিসকে অচেতন করে ফেলে। আর এরপর রঘুরামের নেতৃত্বে সকল পুলিশ সদস্য রাইট গিয়ার নিয়ে আদিবাসীদের দিকে অগ্রসর হয়। আর আদিবাসীরাও এটা দেখে তাদের আত্মরক্ষার জন্য যা কিছু ছিল সব কিছু নিয়ে পুলিশের সামনে এসে দাঁড়ায়। রঘুরাম প্রথমে আদিবাসীদের উদ্দেশ্যে বলে, তোমরা ভালোই ভালো এখান থেকে চলে যাও, নয়তো তোমাদেরকে মেরে এখান থেকে সরিয়ে দেব। কিন্তু কেউই রঘুরামের কথায় কোনো কর্ণপাত করছিল না। এজন্য রঘুনাথ লাঠিচার্জের নির্দেশ দেয়। সাথে সাথে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কিন্তু আদিবাসীরা কিছুতেই পুলিশ সদস্যদের সাথে পারছিল না, তারা মার খেয়ে যাচ্ছে। আবার একাংশ পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তবে থাম্মি তাদেরকে বাধা দেয়। থাম্মির কথা, বাঁচি আর মরি, আমরা এখানেই থাকব। এজন্য বাকি সদস্যরাও ইট, পাটকেল, ছুরি, কাঁচি যা কিছু ছিল সব কিছু নিয়ে পুলিশের দিকে তেড়ে আসে। আর পুলিশও পিছু হটতে বাধ্য হয়। পুলিশ একসময় টিয়ারসেল নিক্ষেপ করে, তাতেও কোনো কাজ হচ্ছিল না। এদিকে ভার্গিসের জ্ঞান ফিরেছে। ভার্গিস এসে দেখে পুলিশ নির্বিচারে আদিবাসীদেরকে মারধর করছে। রঘুরামের নির্দেশে ভার্গিসের হাতে একটি রাইফেল তুলে দেওয়া হয়। এই সেই রাইফেল, যেই রাইফেলটা ভার্গিসের নামে ইস্যু করা রয়েছে। আর বশিরি এই রাইফেলটা ভার্গিসের হাতে তুলে দিয়ে বলেছিল, যদি ঈশ্বরে বিশ্বাস করো তাহলে ঈশ্বরের কাছে দোয়া করো এই রাইফেলটা যেন কোনোদিন তোমার ব্যবহার করতে না হয়। একদিকে ভার্গিস আদিবাসীদের হাত থেকে পুলিশকে বাঁচানোর চেষ্টা করছে, আবার পুলিশের হাত থেকে আদিবাসী লোকেদের বাঁচানোর চেষ্টা করছে। একা ভার্গিস কজনকে বাঁচাবে? ভার্গিস নিজেও মার খেয়ে আহত হচ্ছে। এর মধ্যে থাম্মি রঘুরামকে লক্ষ্য করে একটি বল্লম ছুঁড়ে মারে। আর এটা দেখে রঘুরামের ইগোতে লাগে, তাই রঘুরাম পুলিশ সদস্যদের ফায়ার ওপেন করার নির্দেশ দিয়ে দেয়। সাথে সাথে পুলিশ সদস্যরা নির্বিচারে গুলি ছুড়তে শুরু করে। প্রথম গুলিটিই লাগে থাম্মির বুকে, সাথে আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়, যার মধ্যে ওই ছোট্ট বাচ্চা মেয়েটিও ছিল। আর গুলিবর্ষণ দেখে আদিবাসী লোকেরা অনেকেই জীবন রক্ষা করতে সেখান থেকে পালিয়ে যায়। শান্তি এবং শান্তির সহযোগী যারা ছিল তাদেরকে অ্যারেস্ট করা হয়। ভার্গিসও চোখের সামনেই সব কিছু দেখে একদম স্তব্ধ হয়ে গেছে। একজন কনস্টেবল এসে ভার্গিসের নামে ইস্যু করা ওই রাইফেলটি দিয়ে যায়। মূলত এই রাইফেল থেকেই ওই গুলিগুলো করা হয়েছিল, তবে সেটা তখন ভার্গিসের হাতে ছিল না। সিন চলে যায় এর কয়েকদিন পর। ভার্গিস এখন বাড়িতে, কিন্তু ভার্গিস ওই ইনসিডেন্টের কথা কিছুতেই বলতে পারছে না। যখনই ঘুমানোর চেষ্টা করছে তখনই তার মস্তিষ্কে ওই ঘটনাগুলো ভেসে উঠছে। পরদিন সকালবেলা টিভি অন করতেই দেখে শান্তিসহ শান্তির সহযোগী যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল সবাইকে কোর্টে নেওয়া হচ্ছে। ভার্গিসের মা ভার্গিসের কাছে জানতে চায়, যে পুলিশ সদস্যরা মারা গিয়েছিল তাকে তুই জানতি? ভার্গিস শুধু হ্যাঁ বলে টিভি বন্ধ করে চলে যায়। ভার্গিস ন্যান্সির সাথে দেখা করে ন্যান্সির সাথে সবকিছু শেয়ার করে। সবকিছু শোনার পর ন্যান্সিও বলে, আমরা যদি কাউকে বলি কেউই তো বিশ্বাস করবে না, এখন তুমি কি করতে চাচ্ছ? ভার্গিস বলে, আমি যদি আমার মুখ বন্ধ রাখি, আমার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাই, মাস শেষে শুধু বেতনটা নেই, কেউ আমাকে কিছু বলতে আসবে না। কিন্তু আমি এটা কখনই করতে পারবো না। আমি যখনই চোখ বন্ধ করি আমার সামনে বশির স্যার ভেসে ওঠে, ওই সকল আদিবাসীদের চেহারা ভেসে ওঠে যারা সেদিন মারা গিয়েছিল। আমি জানি না এইভাবে আমি কতদিন সহ্য করতে পারবো। ভার্গিসের কথা শুনে ন্যান্সিও বলে, কে কি বললো কে কি ভাবলো সেগুলো বাদ দিয়ে তোমার যেটা সঠিক মনে হয় সেটাই তুমি করো। তোমার যদি চাকরি চলে যায়, তোমার নামে যদি মামলাও হয়, আমার কোনো সমস্যা নেই। আর এরপরই ভার্গিস ডিজিবির সাথে দেখা করে ডিজিবির কাছে একটি রিটেন কমপ্লেন জমা দেয়। তবে ওই কমপ্লেনটি পাওয়ার পর ডিজিবি ভার্গিসকে ডেকে বলে, তুমি যে কমপ্লেনটি জমা দিয়েছিলে আমি তদন্ত করে এর কোনো সত্যতা পাইনি। ডিজিপি রঘুরামকেও ডাকে। আর এরপরই ভার্গিস জানতে পারে এটা শুধুমাত্র রঘুরামের একা সিদ্ধান্ত নয়, পুরো পুলিশ ডিপার্টমেন্ট এর সাথে জড়িত। রঘুরাম এটাও জানায় তাদের করার কিছুই ছিল না, সরকার তাদেরকে যেমনটা করতে বলেছে তারা করেছে। আর এখন ডিপার্টমেন্টের সম্মান বাঁচাতে ভার্গিসকে চুপ থাকতে হবে। আর এরপরই মূলত পুলিশ ভার্গিসকে ধরার জন্য চেষ্টা করছিল, কারণ ভার্গিস যদি সব সত্যটা প্রকাশ করে দিত তাহলে সরকার আর ডিপার্টমেন্টের সকল অপকর্ম প্রকাশ হয়ে যেত। সিন চলে আসে প্রেজেন্টে। ভার্গিসের উপর টর্চার করা হচ্ছে। রঘুরাম ভার্গিসকে বলে, দেখো ভার্গিস, এখনও সময় আছে, আসো আমরা সেটেলমেন্ট করে নিই। ওই পোর্টের সাইটে এক্স্যাক্টলি কী ঘটেছিল তা সম্পর্কে কেউ জানে না, তুমিও কাউকে বলবে না, আমরা সবাই ভালো থাকবো। ডিপার্টমেন্টের বিরুদ্ধে তুমি যে অ্যাকশন নেওয়ার চেষ্টা করছো তোমাকে সেটা বন্ধ করতে হবে, কারণ তুমি ডিপার্টমেন্টের বিরুদ্ধে কখনোই জিততে পারবে না। এরপর ভার্গিস যেটা বলে সেটা শোনার জন্য কেউই প্রস্তুত ছিল না। ভার্গিস বলে, যুদ্ধ তো আমি জিতেই গিয়েছি। আর এরপরে আমাদের দেখানো হয় পুলিশের কাছে যাওয়ার আগে ভার্গিস জেলে গিয়ে শান্তির সাথে দেখা করেছিল আর শান্তিকে সব কিছু খুলে বলেছিল। কিন্তু শান্তি বলেছিল, আমি বা আমার লোকেরা যদি বলি কেউই আমাদের বিশ্বাস করবে না, তাই এখন যা কিছু করার তোমাকেই করতে হবে। এরপর ভার্গিস ওই সকল আদিবাসী পরিবারের সাথে দেখা করে
যাদের পরিবারের সদস্যদেরকে খুন করা হয়েছিল সবার থেকে তথ্য সংগ্রহ করে ভার্গিস সোজা কোর্টে যায়। আর এরপর আমরাও জানতে পারি পুলিশ যেমনটা বলেছে ওই প্রোটেস্টের সময় গানফায়ারে থাম্মি নামে এক আদিবাসীর মৃত্যু হয়েছে, কিন্তু ওই প্রোটেস্টে পুলিশের গুলিতে থাম্মির সাথে আরও 5 জনের মৃত্যু হয়েছিল, যেগুলো পুলিশ গোপন করেছে। আর ওই 5 জনের মধ্যে ওই ছোট্ট বাচ্চা মেয়েটিও ছিল। কিন্তু পুলিশ তাদের মৃত্যুর বিষয়টি গোপন রেখে রাতের আধারে ওই বডিগুলোকে জঙ্গলে নিয়ে মাটি খুঁড়ে বডিগুলো ফেলে আগুনে জ্বালিয়ে মাটি চাপা দিয়ে দিয়েছিল। আর ভার্গিসের থেকে পুরো ঘটনার সত্যতা জানার পর জাস্টিস ভার্গিসকে বলে, আমরা এই ব্যাপারটি গোপন রাখব আর গোপনীয়তা রক্ষা করে আমরা নিজেরা এটা তদন্ত করব। এরপরই ভার্গিস এবং ফরেন্সিকের লোক নিয়ে জাস্টিস নিজেই ওই জঙ্গলে তদন্ত করতে চায়। তারা বিভিন্ন জায়গা থেকে আলামত সংগ্রহ করতে শুরু করে এবং ওই রাতে যেই জায়গায় ওই 5টি বডি আগুনে জ্বালিয়ে মাটি চাপা দেওয়া হয়েছিল, ভার্গিস তাদেরকে সেই জায়গায় নিয়ে গেলে সেখান থেকে মাটি খুঁড়ে ওই 5 জনের দেহাবশেষ উদ্ধার করা হয়। আর ওই 5 জনের দেহাবশেষ উদ্ধার করার পরই হাইকোর্টের নির্দেশে ওই প্রোটেস্টে 6 জনকে গুলি করে হত্যা করার দায়ে ডিআইজি রঘুরামকে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়। আর এভাবে ভার্গিসের মতো একজন সাধারণ কনস্টেবল এত বড় একটি ক্রাইমের পর্দা ফাঁস করে সত্যটা উন্মোচন করে দেয়। আমি প্রথমে বলছিলাম এটা কেরালার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি মুভি, তবে পুরো মুভিটি দেখার পর আপনারাও নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন এটা শুধুমাত্র ভারতের কেরালায় ঘটা কোনো ঘটনাই নয়। এই ঘটনা আমাদের চারপাশে হরহামেশাই ঘটছে, যেটা আপনার আমার বা আমাদের সমাজের সবার চোখের সামনেই ঘটছে। কিন্তু আমরা কি তার প্রতিবাদ করি? কখনো কি সত্যিটা প্রকাশ হয়? না জানি কত মানুষকে এমন চক্রান্ত করে খুন করে তাদের বডিটিও গুম করে দেয়া হয়েছে, তাদের অস্তিত্ব বিলীন করে দেয়া হয়েছে। তবে ভার্গিস যেটা করেছে সেটা খুবই সাহসিকতার কাজ করেছে। এমনটা কজনে করতে পারে? তো মুভিতে ভার্গিসের ক্যারেক্টার আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকদিন ভিডিও দেই না বলে আপনার হয়তোবা চিন্তায় ছিলেন। আসলে অসুস্থতার কারণে আমি এতদিন কাজ করতে পারিনি। তবে চিন্তা করবেন না, আপনাদের প্লাবন ভাইয়া আবার ফিরে এসেছে। এখন থেকে আপনারা নিয়মিত ভিডিও পাবেন। সবসময় পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমি যেখান থেকেই হোক আপনাদের পছন্দের মুভিগুলো খুঁজে নিয়ে আসবো। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।